যদি একটা ভ্যাট অফিসের যদি একটা পিয়ন হইতাম, তাহলে কি এই ভ্যাট অফিসের একটা পিয়নেরও ভাই আমাদের চেয়ে অনেক ভ্যালু আছে। তাহলে কি আসতেছে, তাহলে দেখেন কিছু মানুষ যদি চিন্তা করে যে আমাদের ভ্যালুটা আমি দিচ্ছি যে আমার একটা সিকিউর প্রফেশন দরকার, যে যত যাই হোক আমার জব যাবে না, তাহলে আপনার জন্য গভর্নমেন্ট সার্ভিসটা ভালো। আপনি চাচ্ছেন যে সবসময় সুটেড বুটেড হয়ে থাকতে, তাহলে আপনার জন্য ব্যাংকের সার্ভিসটা ভালো। তো এইটাই হচ্ছে যে স্ট্রেংথ, ইন্টারেস্ট অ্যান্ড ভ্যালু। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের স্ট্রেংথ গুলোকে ইভ্যালুয়েট জানা, আমাদের ইন্টারেস্ট গুলো কোথায় সেইটা জানা, এবং আমরা আসলে কি চাই এই জিনিসগুলোকে ইভ্যালুয়েট করা। এই জিনিসগুলোকে ইভ্যালুয়েশন করাটাই হচ্ছে ক্যারিয়ারের শুরু, একদম প্রাইমারি একটা ফোকাস। এবার আসেন ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড পার্সোনালিটি প্রোফাইল কি। আমি কিছু মানুষ আছে দেখবেন যে, মানে একটা লোক তার কথা যদি আমি বলি, সে সুদও খায় না, সে ঘুষও খায় না, সে হচ্ছে যে মানে এই ধরনের কোনো ঝামেলায় সে যাইতে চায় না। তাহলে যদি সুদের ইস্যু যদি না থাকে, তাহলে আমি আমি কেউ এটা বেসিক্যালি অন্যভাবে নিয়েন না। মানে আমি বলতেছি যে নর্মালি ব্যাংক মানে তো হচ্ছে ইন্টারেস্টের একটা ইস্যুস থাকে, এরকম আমি অনেককেই চিনি যে তারা সুদ খাবে না দেখে তারা ব্যাংকে কখনো অ্যাপ্লাইও করে না। আবার অনেককে চিনি যে তারা বলতেছে যে গভর্নমেন্ট সার্ভিসে গেলে তাদের হচ্ছে যে ইলিগেল কাজ করতে হবে, উপরের বসের ইনস্ট্রাকশনই হোক আর অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা হোক। এই কারণে কিছু পার্সন আছে তারা হচ্ছে কি গভর্নমেন্ট সার্ভিসেও অ্যাপ্লাই করে না। তো এইটা হইতেছে যে ওনার পার্সোনালিটিটার কিন্তু একটা ইম্প্যাক্ট করে ওনার প্রফেশনটাকে চুজিং এর ক্ষেত্রে। এবার আসেন গোল সেটিং এন্ড ক্যারিয়ার পাথ ম্যাপিং। একটু আগে আমরা যে একটা লিস্ট দেখে আসলাম, যারা সেলসে চলে আসছেন অলরেডি, আপনারা যদি সেলসে যদি নিজেরা যদি ইন্টারেস্ট ফিল করেন, তাহলে আপনাদের উচিত হবে কি আমার একটা গোল সেট করা, যেটা মাত্র রাফি স্যার বললেন যে আমাদের একটা গোল সেট করা। আসলে আমরা কি হব, আমরা কি ডাইরেক্টর অফ সেলস হবো নাকি হেড অফ সেলস হবো, আর এটা যদি হতে হয় তাহলে আমি কয় বছরে হবো। এটা হচ্ছে ক্যারিয়ার পাথ ম্যাপিং। এবার আসেন আমাদের ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল যে কোয়ালিফিকেশনসটা। তো আজকে যদি বলি যে একজন হেড অফ সেলস যদি হতে হয়, তাহলে হেড অফ সেলস পজিশনে বসতে হলে আপনাকে কিছু কোয়ালিফিকেশনের সাইডে কিন্তু আপনাকে স্ট্রং হইতে হবে। এই কোয়ালিফিকেশনের সাইডে যদি আপনি স্ট্রং হতে যেয়ে যদি দেখেন যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু মানে একটু ডিম, হ্যাঁ, কোনো কারণে দেখা গেছে ভালো কোথাও থেকে হয়তো বা আপনি এমবিএটা করতে পারেন নাই, অথবা আপনি ডিগ্রিটা কমপ্লিট করতে পারেন নাই, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। তো এরকম যদি হয়, তা আপনাদের যদি একটা টার্গেট থাকে যে আমি খুব শর্টলি আমি ক্যারিয়ারের এরকম একটা পজিশনে চলে যেতে পারি, আমি চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নিয়েও একটু চিন্তা করতে হবে। কারো যদি ভালো কোনো ইউনিভার্সিটি থেকে যদি কোনো ডিগ্রি না থেকে থাকে, আপনি চিন্তা করতেই পারেন আমি একটা এমবিএ করে নিই, ইভিনিং একটা এমবিএ করে নিই, যেটা হচ্ছে আমার ক্যারিয়ারকে বুস্ট করতে আরো বেশি হেল্প করবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যেমন আমি একজনকে চিনি, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে হচ্ছে নন বিজনেস ব্যাকগ্রাউন্ডেড। হ্যাঁ, সে হচ্ছে কেমিস্ট্রি থেকে পড়াশোনা করা, সরাসরি বললাম। তো কেমিস্ট্রি থেকে পড়াশোনা করে সে এখন ক্যারিয়ারে চলে আসছে কি, সামহাও তার ক্যারিয়ারটা শুরু হয়ে গেছে একটা অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টে। সে একটা ইন্টার্ন হিসেবে জয়েন করছিল। তো ইন্টার্ন হিসেবে জয়েন করার পরে সে মানে খুবই মানে ছোটখাটো কাজগুলো করতো আর কি। তো যখন সে দেখছে যে না, অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করতে গেলে তো আসলে এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আর মানে সোশ্যালিও এটার একটা আলাদাভাবে একটা ভ্যালুস আছে, তখন এই ভদ্রলোক করলো কি, ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং থেকে এমবিএ করে ফেললো ফাইন্যান্স। দেখেন, তার ব্যাকগ্রাউন্ড ছিল কি, ছিল কেমিস্ট্রি, সে এমবিএ করলো কোথায়, ফাইন্যান্সে। এরপরে 10 বছর পরে এমবিএটা কমপ্লিট করার পর সে ওই কোম্পানিতে তো আগেই জয়েন করে ফেলছে, মানে বাই দ্য ওয়ে। এরপরে 10 বছর পরে একটা সময় দেখা গেছে কি সে ওই কোম্পানিতেই হেড অফ সেলস মানে হেড অফ ফাইন্যান্স হিসেবে সে রোল প্লে করতেছে। তাহলে ঘটনাটা হয়েছে দেখেন, তার ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু কেমিস্ট্রি, তার গোলটা সে সেট করছে যে সে ওই মানে অ্যাকাউন্টস ফাইন্যান্সে জব করবে। অ্যাকাউন্টস ফাইন্যান্সে জব করার জন্য সে কিন্তু নিজের পজিশনটাকে ইভ্যালুয়েশন করছে। ইভ্যালুয়েশন করার পরে সে দেখছে যে তার ব্যাকগ্রাউন্ডের সাথে তার টার্গেটের মধ্যে একটা গ্যাপ আছে। এই কারণে সে করছে কি, একটা রেপুটেড একটা ইউনিভার্সিটি থেকে সে একটা এমবিএ করে ফেলছে। সে যে এমবিএটা যে করছে, এটা কি শুধু নাম কাওয়াস্তে ডিগ্রির জন্য না, সে কিন্তু শেখার জন্য করছে। ইভেন শিখছে, এবং সেটা সে তার প্র্যাকটিক্যাল লাইফে সে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারছে। এই কারণেই কিন্তু সে ওই সেম অর্গানাইজেশনে 10 বছর পরে কিন্তু হেড অফ ফাইন্যান্স হয়ে গেছে। মাহমুদুল হাসান সাহেব, অথবা মুস্তাফিজ সাহেব, অথবা অন্য কেউ, এই স্যার পয়েন্টে কি সামনে। মানে কিছু জি বলার আছে? স্যার। না স্যার, এটা যদি সামনে আগানোর ওই ধরনের কোনো পজিটিভ টেন্ডেন্সি থাকে, বড় হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে তো নিজেকে নিয়ে সমালোচনা করার একটা চ্যাপ্টার থেকেই যায় স্যার। রাইট। তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে আমার গোল সেট করার অন্তরায় যদি সেই ব্যাকগ্রাউন্ড যদি গোল সেট করার বা আমার গোল অ্যাচিভমেন্টের অন্তরায় হয়, তাহলে তো আমাকে এই ধরনের পদক্ষেপে যাওয়ার বিকল্প কিছু দেখছি না স্যার। রাইট। তাহলে আমি এটা কাউকে পার্সোনালি কোনো কিছু মেন করেও বলি নাই, আমি এটা ইন জেনারেল এটা বলেছি। সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ এরকম মনে করেন যে আপনার প্রোফাইলের সাথে ধরেন আপনার গোলের সাথে কোথাও কোনো একটা জায়গায় হয়তো বা একটা গ্যাপ আছে, আপনি মনে করতেছেন যে ওই পজিশনে বসতে হলে আপনাকে নিজেকে একটু ডেভেলপ করতে হবে, আপনি এখন থেকে কাজটা শুরু করা উচিত। হ্যাঁ, আর কারো ইনশাআল্লাহ। ইনপুট আছে এখানে? অবস্থানে যাওয়ার জন্য স্যার যদি কিছু ল্যাক থাকে, এডুকেশন কিছু ল্যাক থাকে বা যে কোনো ল্যাক থাকে, ওটাকে পূরণ করার জন্য স্টাডি করা যায়, পারসিস্টেন্সের ভিতরে থাকা যায়, থাকলে রাইট। গ্যাপটা পূরণ হবে। এটা হচ্ছে স্যার আমাদের প্রফেশন। যেহেতু আমি সেলস এসেছি, সেলস এখন বহুত ট্রেনিং রয়েছে, বহুত ডিগ্রি রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, এবং বাংলাদেশ উন্মুক্ত ইউনিভার্সিটি করাচ্ছে এখন বর্তমানে ইংলিশ ভার্সনে, বিবিএ করাচ্ছে, এমবিএ করাচ্ছে খুব অল্প খরচে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক আগে থেকেই করে। জি স্যার, এটাই, এগুলো এই করা যে নিজেকে নিজেকে নিয়ে একটু ভাবা, হ্যাঁ, নিজেকে নিয়ে একটু ভাবা,
নিজেকে নিয়ে একটু ভাববেন, তাহলে হচ্ছে ক্যারিয়ার গোলের জন্য মানে আপনারা সেই অনুযায়ী আরেকটি স্টেপ হচ্ছে আগাতে পারবেন। এবার আসেন পার্সোনাল অ্যাসেসমেন্টটা, আসলে আমরা যেটা একটু ডিসকাস করে আসলাম। প্রথমত আপনার ইন্টারেস্টটা কোথায়, আপনার নিজস্ব পার্সোনালিটিটা কি, সেই অনুযায়ী আপনাকে হচ্ছে আপনার ক্যারিয়ারে চুজিং এ করাটা উচিত। আপনার হচ্ছে অ্যাপটিটিউড একটা টেস্ট, এটা নিজে নিজেই করা যায়। মানে আপনার যেই পার্সোনাল যে অ্যাসেসমেন্টটা, এই অ্যাসেসমেন্টটা আইদার আপনি করবেন অথবা অন্য কেউ করবে, বাট এটা খুব ফেয়ার। যত আর্লি আপনি আপনার নিজের পার্সোনাল অ্যাসেসমেন্টটা নিজে করবেন, আপনার ক্যারিয়ারে বেনিফিট আপনি হবে। এটা শুধু আপনার জন্য না, আমরা যারা কর্পোরেটে আছি এটা আমাদের সবার জন্যই এটা জরুরি যে আমাদের ক্যারিয়ার আমাদেরকে নিয়ে অন্য কেউ অ্যাসেসমেন্ট করার আগে সবার আগে উচিত আমাদের নিজেদেরকে নিজেদের অ্যাসেস করা। যেই কথাটা মুস্তাফিজ সাহেব মাত্র বলছেন সেই কথাটা কিন্তু এখানে আছে, স্কিল গ্যাপ অ্যাসেসমেন্ট। দেখতে পাচ্ছেন? জি স্যার, এই ইন্টারেস্ট, জায়গাটা আমি পার্সোনালিটি আসলে এবং খুব বেশি টেস্ট। সময় নিব না। এখানে যেটা হচ্ছে যে আমরা আপনাদের কিন্তু একটা অ্যাসেসমেন্টের একটা পার্ট হচ্ছে যে আমরা আপনাদের সবার পার্সোনালিটি এন্ড প্রোফাইল গুলোকে নিয়ে একটু মানে একটু অ্যাসেসমেন্ট করব আমরা আমাদের স্ট্র্যাটেজিতে। সেই অনুযায়ী একটা অ্যাসেসমেন্ট করা হবে আপনাদের। সেটার জন্য হচ্ছে যে আমাদের একটা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটার এগেনস্ট আপনারা যখন ফিডব্যাক দিবেন সেটার উপরে বেস করে আপনাদের একটা অ্যাসেসমেন্ট টেস্ট হবে। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আবার সেটা ফিডব্যাক দেওয়া হবে। এটা এটা এরকম না যে আপনার পার্সোনাল অ্যাসেসমেন্টের এটা এই ফোরামে আবার শেয়ার করা হবে, এটা সবার সাথে ইন্ডিভিজুয়ালি হবে। গোল সেটিং এর ক্ষেত্রে যেটা ওই আমাদের রাফি স্যারও বলতেছিলেন যে গোলস আসলে সেট করা উচিত। গোল সেটিং এর ক্ষেত্রে আপনাদের ইন্ডাস্ট্রি, পজিশন, লোকেশন, অর্গানাইজেশন এটা খুব মেজর একটা পার্ট। যেমন আমি যদি বলি একটা স্পেসিফিক গোল, আজকে যারা আপনারা যারা যে অর্গানাইজেশনে আছেন, আপনাদের যদি প্রোডাক্ট হয়ে থাকে মানে আপনাদের ইন্ডাস্ট্রিটা যদি একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয়ে থাকে, তো আপনার যদি ম্যানুফ্যাকচারিং কনসার্নে যদি আপনি কাজ করে যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনি এই ইন্ডাস্ট্রি বেস চিন্তা করতে পারেন। এই ইন্ডাস্ট্রি বেস যদি চিন্তা করেন, দেখবেন ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি কিন্তু একটা ডেভিয়েশন হয়। ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি কিন্তু কিছু হচ্ছে আপনার জবের স্কোপ বলেন, কিছু রেসপন্সিবিলিটিস বলেন, হ্যাঁ, তারপরে কমিউনিকেশন স্কিলস বলেন, মানে রিকোয়ারমেন্টটা এগুলো কিন্তু অনেক সময় ডিফার করে। ইন্ডাস্ট্রি হয় একটা, আবার হচ্ছে যে কাজের স্কোপটা। যেমন এখানে আমাদের কর্পোরেট সেলসে কে যেন আছেন একটু আগে রেসপন্স করেছিলেন, আমাদের যারা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন লেভেলে যারা আছেন আর যারা হচ্ছে কর্পোরেট সেলসে যারা কাজ করেন, তাদের কাজের মধ্যে কি একটু একটু পার্থক্য আছে না? জি স্যার। জি স্যার। মানে আপনারা তো স্বীকার করেন না? কর্পোরেট সেলসের সাথে স্যার আমরা যারা সেকেন্ডারি সেলসে আছি বা আমরা যারা ডোর টু ডোর সেলে আছি, কর্পোরেট সেলের সাথে পার্থক্যটা হচ্ছে কর্পোরেট সেখানে কোম্পানি নিজে সরাসরি কোনো অর্গানাইজেশনের সাথে বিটুবি সেলসের সাথে তুলনা করি আমরা, যেটাকে সরাসরি কোম্পানির সাথে ইয়ে করে, ডিল করে। আর আমরা স্যার ভায়া হিসেবে যাই, যেটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে যাই স্যার, রাইট স্যার? অবশ্যই ডিফারেন্স আছে, যেহেতু এটা বি টু বি সেলস আর আমরা করি হচ্ছে বি টু সেলস, বি টু সি সেলস স্যার। না, বি টু বি সেলস আর বি টু সি সেলস কিন্তু আলাদা, বুঝতে ভাই। এটা আলাদা, ঠিক আছে, কিন্তু বি আপনারা কি বিটুবির ভিতরে বেশি করেন না, এটা আমি বলতেছি। না, বি টু বি বি2বি সেলস সেলসটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর রাইট, বি2সিটা হচ্ছে আপনার বিজনেস টু কর্পোরেট বা বিজনেস টু কাস্টমার। সো বিজনেস দুইটা টু কিন্তু দুই কাস্টমার, ধরনের ডিফারেন্ট থিংস আর কি। ওকে, দুইটা দুই রকম thing। কর্পোরেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিজনেস টু কর্পোরেট হবে, বিকজ অফ একটা কোম্পানির ধরেন যে প্রোডাক্ট আছে, এটা হচ্ছে লাইক আমি যদি আহ, একটা এয়ারলাইন্স হয়ে যদি আমি আমার এয়ারলাইন্স এর যে স্পেসিফিক যে প্রমোশন আছে, এই প্রমোশন গুলা যদি আমি কোনো কর্পোরেট কে যদি আমি অনবোর্ড করতে পারি আমার এয়ারলাইন্স এর সাথে টেক আপ হয়ে, বা লাইক আমি যেটা হচ্ছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন রিসেন্টলি 10% ডিসকাউন্ট দিয়েছে তার ফেয়ারের উপর। মানে ফেয়ারটা টোটাল গ্রস ফেয়ারটা হয় আপনার বেস ফেয়ার একটা থাকে, প্লাস গভর্নমেন্ট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, আদার ডিফারেন্ট ট্যাক্স থাকে। এই টোটাল ট্যাক্সটা নিয়ে হচ্ছে আপনার একটা টোটাল একটা গ্রস ফেয়ার রেডি হয়। হ্যাঁ, তো এইটাই মার্কেটে এস্টাবলিশ হয় আর কি গ্রস ফেয়ার হিসেবে। লাইক ঢাকা থেকে দুবাই যদি আমি 40,000 করি, বা ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা রিটার্ন ফেয়ার যদি আমি 90,000 করি, এখানে একটা বেস ফেয়ার থাকে লাইক 45,000 বা 50,000, লাইক $450 এরকম একটা বেস ফেয়ার থাকে, প্লাস ট্যাক্স অ্যাড করে হচ্ছে 90,000 থাকে। তো এইখানে যেটা হচ্ছে ইবিএল, যেটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তাদের সাথে একটা এগ্রিমেন্ট আমরা করি। লাইক ইস্টার্ন ব্যাংকের যারা হচ্ছে ক্রেডিট কার্ড হোল্ডার বা ডেবিট কার্ড হোল্ডার, তারা একটা প্রোমো কোড দিলে তারা 10% ডিসকাউন্ট পাবে। ওকে, যে এই কারণ হচ্ছে যে ব্যাংকের যে কার্ড হোল্ডাররা ওনা তো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ট্রাভেল করেন ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশনে। সো আমরা কিছু ডেস্টিনেশন চুজ করে দিই, সেখানে হচ্ছে তাদের কার্ডের যখনই পাঞ্চ করে বা কার্ডটা দিয়ে যখন তারা পারচেস করবে, তারা ওই বেস ফেয়ারের উপর 10% ডিসকাউন্ট পায়। ডিসকাউন্ট লেভেলটা বা কমিশন লেভেলটা কখনো আদার ট্যাক্স বা আদার ফাংশনের উপর কখনো হয় না, এটা একটা ভিত্তি মূল্যের উপর সবসময় একটা কমিশন বেস সেট করা থাকে। এটা যেমন এয়ারলাইন্স এর ক্ষেত্রেও সেম, আদার যে আপনার কর্পোরেট যে কোম্পানিগুলো আছে বা আদার যে প্রোডাক্ট গুলো আছে তাদেরও সেম ডিসকাউন্ট সবসময় একটা বেস মূল্যের উপর হয় আর কি, নট আদার ট্যাক্স বা আদার
ডিফারেন্ট প্ল্যাটফর্মে। ওকে, সো যখন আমি জি যে ইবিএল এর মাধ্যমে একটা এগ্রিমেন্ট করলাম, সেটা হচ্ছে বিজনেস টু কর্পোরেট হয়ে গেল। এটাকে জি হচ্ছে স্যার। B2C বলে। আর B2B যেটা বলে সেটা হচ্ছে ওই যে লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম, ডোর টু ডোর, বা আমাকে ট্রাভেল এজেন্সির সাথে না ঠিক লিয়াজ আছে, মেনটেন করতে হবে। B2C সেলসটা তো আমরা করি। জি জি তো আমি একটু B2B সম্বন্ধে আমি জানতাম কিন্তু এতটা বিস্তারিত জানতাম না। জি 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 তো ওই B2B লেভেল গুলো হচ্ছে ওই আপনার ডোর টু ডোর বা আদার যে ছোট ছোট পার্ট গুলো থাকে, সেগুলোকে হচ্ছে বিজনেস টু বিজনেস এর মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টের যে গোল থাকে সেটা অ্যাচিভ করে নিতে পারি। আপনার B2B, যেমন আপনি ই কমার্স করি, হ্যাঁ, এখান থেকে আমরা ই কমার্সের প্রোডাক্ট মানে মাঝখানে একটা মানে একটা লভ্যাংশ নিয়ে একজন ব্যবসা সরাসরি কাস্টমার সাথে করতেছে, এটা হচ্ছে B2B। জি 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 আমরা অনেকেই কথা বলতেছি, তো অনেক কথা বলার অনেক ক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করতেছি যে স্যার, আপনারা যেমন আপনাদের এখন স্যার, মাউথপিস গুলোকে একটু মানে একটু আসলে ইয়ে করেন, মানে আপনাদের ভোকাল অনেকের ইকো হচ্ছে, হ্যাঁ, কথা ক্লিয়ার জি, বোঝা যাচ্ছে না, একটু কাইন্ডলি যদি সেটা একটু। হচ্ছে যে B2B সেলটা হচ্ছে এমন একটা সেলস, যে সেলসটা হচ্ছে মাঝখানে একটা ডিপার্টমেন্ট বা একটা ইন্ডাস্ট্রি লাভ করে সরাসরি কাস্টমারকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে B2B। আর B2C হচ্ছে সরাসরি কাস্টমার প্রোডাক্টটা যখন পাচ্ছে, এটা হচ্ছে B2C, সরাসরি কাস্টমার পাচ্ছে ভোক্তার কাছ থেকে। হ্যাঁ, এটা সহজ কথাই বলতে যদি পারি। আর কর্পোরেট সেলসটা হচ্ছে সরাসরি স্যার, আমরা যদি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমরা একটা কর্পোরেট সেক্টর, আমরা একটা ইন্ডাস্ট্রি বা আমরা একটা মানে একটা ডিপার্টমেন্টকে আমরা দিচ্ছি সরাসরি, হ্যাঁ, যেখানে আমরা কোনো কোম্পানি সরাসরি একটা জায়গায় সেল করতেছে এবং একটা ইন্ডাস্ট্রি একটা জায়গাতে, সেই জায়গাতেই কনজিউম হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে কর্পোরেট সেলস। আমি ভুল হতে পারে, হ্যাঁ। তো আমার কাছে এইটা মনে হয়। হরেকা, যেমন ঠিক আমরা আছে, হরেকা এই যে বলছি, আমি আমরা আমি হোটেল রেস্টুরেন্ট। আমি তুলে দেওয়াতে মানে অনেক আমি কিছু আমি জানলাম। একটু বলি, একটু প্লিজ আমাকে যদি একটু টাইম দেন, যে কেউ বলছিলেন আর কি, হ্যাঁ, আমাদের সেলস নিয়ে এই যে আমরা যে ডিসকাশনটা করতেছি, এটা খুবই মানে খুবই ভালো একটা ডিসকাশন হচ্ছে, যে আমরা সেলস নিয়ে, যে অন্যান্য যারা শুনতেছেন তাদের সেলস নিয়ে একটা ভালো একটা নলেজ আসতেছে। এই সেলস নিয়ে নলেজ করার জন্য আমাদের আলাদা একটা পোর্শন আছে, আমরা ওইখানে সেলটা নিয়ে আরো ডিটেইলে কথা বলবো, তখন আমার আমাদের মনে কিন্তু হচ্ছে যে। আধা ঘন্টা শেষ স্যার, টায়ার ওয়ানের আধা ঘন্টা শেষ, এটা মনে করে দিলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে এই স্লাইডটা আমি একটু দ্রুত কভার করতেছি, দেন হচ্ছে আমি অন্য অন্য টপিকটা তারপর শুরু করবো। সেটা হচ্ছে, দেখেন, এখানে বলার মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা যারা অলরেডি সেলস প্রফেশনাল হিসেবে এখানে আসছি, ইভেন যারা আরো কয়েকজন আছেন অলরেডি, যারা হচ্ছে যে জবের জন্য ট্রাই করতেছেন, তো তারা প্রথমত হচ্ছে একটা গোল সেট করেন। আমার বলার উদ্দেশ্য যেটা ছিল, গোলটা কেমন হইতে হবে, গোলটা হইতে হবে এমন যে আপনাকে আগে আপনার স্ট্রেংথ, ইন্টারেস্ট, ভ্যালু চুজ করে আপনি চুজ করলেন যে ঠিক আছে আমি সেলসে আসবো, ওকে ফাইন। তাহলে সেলসে যদি আপনি আসেন, আপনার কোন সেক্টরটা নিয়ে আপনার কাজ করতে বেশি ভালো লাগে? আপনি কি এফএমসিজি নিয়ে কাজ করবেন, নাকি আপনি আরএমজি সেক্টরে কাজ করবেন, নাকি আপনি হচ্ছে যে আপনি কোনো অন্য কোনো যে কর্পোরেট যে মানে হাই ইয়েতে আছে, এই যেমন এভিয়েশন সেক্টরে যদি আমি বলি, আমাদের অফিসার যেখানে আছেন, এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, রাইট? তো এক একটা ইন্ডাস্ট্রির কিন্তু কিছু আসলে সেপারেট কিছু জার্গন থাকে, যে সেপারেট কিছু পলিসিস থাকে। যেমন আপনারা যারা এফএমসিজিতে আছেন, আপনাদের এফএমসিজিতে বেশ কিছু টপিক আছে, সেটা অবশ্যই কি ওই এভিয়েশন সেক্টরে ডিসকাস হবে না। যাক, আমি আর ওই সেগ্রিগেশনে যাচ্ছি না, মূলত হচ্ছে এক একজনকে এক একটা ভাবে টার্গেট নেওয়া। যেমন আমি যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য যদি টার্গেট নেই, তাহলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য এইখানে পিকে যাওয়ার জন্য এই ইন্ডাস্ট্রিতে আমাকে কি কি জানতে হবে? আমাকে জানতে হবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে কি কি কিছু ইনফরমেশন জানতে হবে। আমাকে জানতে হবে, যেটা আপনারা বলতেছিলেন, যে ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে কোন কোন লেয়ারের কাস্টমাররা কাজ করে। যেমন এখানে হচ্ছে যে ডিরেক্ট কাস্টমারও আসতেছে, তারপরে হচ্ছে ডিরেক্ট কর্পোরেট আসতেছে, তারপরে হচ্ছে যে ভায়া, ভায়া মানে হচ্ছে যে ওই আপনার হোলসেলিং এর ইস্যুটাও চলে আসতেছে। তো বেশ কিছু কিন্তু ডাইমেনশন এখানে আছে। আর এটা হচ্ছে একটা স্পেসিফিক। তো আপনি যদি ম্যানুফ্যাকচারিং আসতে চান, তাহলে ম্যানুফ্যাকচারিং এর ভাব ওইভাবে চিন্তা করে এই সেক্টরগুলো সম্পর্কে নিজের নলেজটা গ্যাদার করা। এই সেক্টরগুলোকে নলেজটা গ্যাদার করতে পারলে এইটার সাথে রিলেট করে আপনাকে কি কি স্কিল জানতে হবে, এই স্কিলগুলোকে আগে থেকে একটু জানা। যত তাড়াতাড়ি আপনি এই ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিলগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন, এই ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি আপনার গ্রোথ তত তাড়াতাড়ি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনি একটা ইন্ডাস্ট্রিতে থাকবেন, আপনার পারফরমেন্স যখন আশেপাশের অনেকের তুলনায় যখন একটু সিগনিফিকেন্ট হবে, তখন স্বাভাবিকভাবেই আপনি আস্তে আস্তে কি হবে, ম্যানেজমেন্টের সাথে আপনার ইন্টারাকশনটা বাড়বে। ম্যানেজমেন্টের সাথে যত ইন্টারাকশন আপনার বাড়বে, আপনি ধরে নিবেন এটা আবার যে ইন্ডাস্ট্রি হোক, ম্যানেজমেন্টের সাথে যত ইন্টারাকশন আপনার বাড়বে, আপনি আপনার রিস্কটা অনেক বেশি, কারণ ম্যানেজমেন্ট বকা দিলে আপনাকে দিবে, ম্যানেজমেন্ট যদি সাবাসী দেয় তাও আপনাকে দিবে। বাট এটার থেকে একটা যেটা আনসিন একটা যে অপরচুনিটিটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট তখন ডিরেক্টলি আপনাকে ইভ্যালুয়েট করতে পারবে যে এই ছেলেটা আমার জন্য অনেক কাজ করতেছে, অনেক পরিশ্রম করে। তো যারা এরকম ম্যানেজমেন্টের সাথে ক্লোজে আসতে চান অনেক বেশি ভালো পারফরমেন্সের মাধ্যমে, তারা নিজেদের ক্যারিয়ারটাকে নিয়ে একটু ভাবেন, নিজেদের ক্যারিয়ার প্ল্যানিংটা করেন প্রপারলি, যে আমি কি হইতে চাই, সেই অনুযায়ী নিজেকে কি কি স্কিল, মানে কোন কোন স্কিল নিয়ে কাজ করতে হবে সেগুলো নিয়ে একটু কাজ করেন। আমার মনে হয় ক্যারিয়ারে আপনারা একটা দ্রুত সাকসেস পাবেন। মুস্তাফিজ সাহেব, আপনাকে থ্যাংক ইউ, আপনি আমাকে মনে করায় দেওয়ার জন্য। তো আমাদের একটা ডেডিকেটেড টাইম ছিল এই স্লটটার জন্য, এই স্লটটা আমাদেরকে টায়ার ওয়ানটা আজকের জন্য এখানে শেষ করতে হচ্ছে। টায়ার ওয়ানটার বাকি পোর্শন গুলো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কভার করবো। আমরা যাবো হচ্ছে একটা, আমরা এখন এই স্লাইডটাকে কভার করে আমরা নেক্সট সেশনটাতে যাবো।
আমাকে কেউ একটু বলবেন এই লেখাটার ব্যাপারে কি মিন করতেছে? মুস্তাফিজ সাহেব আপনিও বলবেন না, মাহমুদুল হাসান সাহেবও বলবেন না, অন্য কে বলবেন? আপনার টায়ার 3 চলে আসছে স্যার, এটা টায়ার 3। এটা টায়ার 3, টায়ার 1, টায়ার 3 এন্ড টায়ার 4, আজকে 3টা ডিসকাশন হবে। আমি শুরুতেই বলছিলাম টায়ার 2টা আজকে ডিসকাশন হচ্ছে না। ওকে স্যার, এটা ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে স্কিল ট্রেনিং গুলো, যেটা রোলের জন্য কি স্কিল প্রয়োজন এবং সেই রোলটার ফাংশনিং গুলো কি আছে সেরকম নিতে হবে। এটা কি বলতেছেন কথা? ফখরুদ্দিন। ফখরুদ্দিন সাহেব আপনার মানে প্লিজ একটু ভোকালটা একটু মানে ক্লিয়ার হলে ভালো হয় আর কি, আমি ক্লিয়ারলি শুনতে পারি। আপনি রাইট কথাই হয়তো বলেছেন। এটা একটা মূলত যেটা নাম দেখে টাইটেল দেখে আমার মনে হয়েছে যে একটা সার্টেন পজিশনের জন্য কি কি ধরনের স্কিল প্রয়োজন এবং সেই রোলটার কি কি ফাংশনালিটি আছে বা ইউজফুলনেস আছে বা যেটা কি কিভাবে অ্যাপ্লিকেশন গুলো কাজ হবে সেটার উপর বেসিক্যালি হবে। থ্যাংক ইউ। আচ্ছা ফখরুদ্দিন সাহেব আপনি একটু মানে আপনার ব্যাপারে একটু কি বলবেন, মানে আপনি কোন মানে কোন ডিপার্টমেন্টে আছেন? আমি আমি অ্যাজ এ সেলস অ্যাডমিনিস্ট্রেটর আছি ভুবন বেভারেজে। বেসিক্যালি সেলস এর পার্ট, হেড অফিসের পার্টটুকুতে দেখি রিপোর্টিং বা ওকে, তার মানে ডিমান্ড হচ্ছে যে অ্যানালাইসিস আপনি গুলো। হেড অফিসে, মানে আপনি তো খুব ভাইটাল একটা পজিশনে আছেন, আপনি হচ্ছেন যে হেড অফিসে ম্যানেজমেন্ট এন্ড ফিল্ড অফিসে সেলস টিম, এই দুইটার মাঝখানে ব্রিজিং হিসেবে কাজ করেন, যদি জি আমি ভুল না করি। জি জি। ওকে, থ্যাংক ইউ। আমি একটু বলবো। জি প্লিজ। আচ্ছা, মানে রোলটা আসলে কি, রোলটা বলতে মানে আমার কাজটা কি, কেন করছি এবং এর ফলাফল কেমন হওয়া উচিত, এটা হচ্ছে মানে রোলটা আমার কাছে যেটা মনে হলো। আর ফাংশনাল রোল আন্ডারস্ট্যান্ডিং। কার্যকারী রোল বোঝাপড়া, বোঝাপড়া বলতে জি স্যার। আন্ডারস্ট্যান্ড বোঝাপড়া, কার্যকারী কার্যকারী ফাংশনাল কার্যকারী রোল জি স্যার। বোঝাপড়া এবং রিকোয়ার্ডেড দ্য স্কিল, সেই অনুপাতে কি স্কিল, কি আর আমি লেখাটা হারিয়ে গেছে, থাকলে বলতে পারতাম, আমি বলতে পারলাম না। আচ্ছা ওটা লাগবে। জি স্যার, রিকোয়ার্ড স্কিলস ট্রেনিং, তারপরে একটা ট্রেনিং আর কি রিক্রুট করার কি আপনার আচ্ছা যোগ এখানে করা। মূল যেটা হচ্ছে, আপনারা যারা বলছেন সবাই ঠিক, ফখরুদ্দিন সাহেব আপনি অনেক ক্লোজ এবং মোটামুটি সবারটাই ঠিক, মোস্তাফিজ সাহেব আপনারটা এবং অন্যান্য যারা বলছেন সবারটাই ঠিক। বেসিক্যালি এখানে ফাংশনাল রোল বলতে অত বড় কথা বড় পড়ার দরকার নেই। ফাংশনাল মানে হচ্ছে যেটা ফখরুদ্দিন সাহেব বলছেন, যে আমরা যে রোলটাতে প্লে করতেছি, হ্যাঁ, আমরা যেই জবে আছি, এই জবের কিন্তু কিছু নিজস্ব রেসপন্সিবিলিটিস আছে, ঠিক কি না? জি স্যার, জি স্যার, জি আচ্ছা স্যার, যে বলতে পারবেন। পজিশনেই থাকি, আমরা যদি আজকে বলি, যেমন ধরেন যে আজকে এখানে রাফি স্যার এখানে আমাদের একজন ট্রেনার হিসেবে এখন আছেন, তো রাফি স্যার যেহেতু একজন ট্রেনার হিসেবে আছেন, উনার কি ডেফিনেটলি এখানে কিছু রেসপন্সিবিলিটিস গ্রো করছে। জি স্যার, জি তো স্যার, আপনি আপনি যেই ডেজিগনেশনেই হন, আপনি কর্পোরেট সেলস দেখেন, আপনি এই মানে আপনি ডিস্ট্রিবিউটর সেলস দেখেন, আপনি হচ্ছে যে মানে সেলস রিপ্রেজেন্টেটিভ হন, আপনি রিটেইলার দেখেন, যাই দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার নিজস্ব কিছু রেসপন্সিবিলিটিস আছে। তো এইখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের মধ্যে এই রেসপন্সিবিলিটির কনসার্ন গুলো রেজ হওয়াটা খুব জরুরি। এটা খুব রুরালি, মানে এটা খুব মানে আহ মানে অর্থোডক্সালি এটা ট্রু। আমরা যারা কর্পোরেটে আসি, আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করি, ইনক্লুডিং মি, আমরা অনেক সময় যে আমি যে ডেজিগনেশনটা হোল্ড করতেছি, আমার এই ডেজিগনেশনের ভ্যালুটা আমরা জানি না, এই ডেজিগনেশনটার প্রপার সম্মানটা আমরা দিতে পারি না। কিভাবে? কারণ আমরা জানি না এই ডেজিগনেশনটার আসলে রেসপন্সিবিলিটিটা কি। আমাদেরকে জানতে হবে এই রেসপন্সিবিলিটি গুলো সম্পর্কে, এই রোল গুলো সম্পর্কে। আর সেকেন্ড যে পার্টটা দেখতেছিলেন যে স্কিলস ট্রেনিং, মানে আপনার যে রেসপন্সিবিলিটিটা আছে, এই রেসপন্সিবিলিটিটাকে যদি আপনি প্রপার ওয়েতে পারফর্ম করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনাকে কিছু হয়তোবা নলেজ দরকার পড়বে, কিছু হয়তোবা এডিশনাল স্কিলস দরকার পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে সেই পার্ট। তাহলে এখানে তাহলে টোটাল কোর্সের ইয়েটা কি? প্রথম পার্ট হচ্ছে যে আপনার নিজস্ব রেসপন্সিবিলিটিতে, মানে আপনার জব ডেজিগনেশন অনুযায়ী আপনার কি কি রেসপন্সিবিলিটিস আছে, আর সেই রেসপন্সিবিলিটি গুলোকে ফুলফিল করার জন্য আপনাকে কি কি স্কিল আপনাকে অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি এই কোর্সটার আউটলাইন। এখানে আমরা কিভাবে ডিসকাস গুলো করবো, এখানে কয়েকটা মডিউল আছে। প্রাইমারিলি পরে আরো অ্যাড হতে পারে সময়ের উপরে বেস করে। যেমন আমাদের শুরুতে আসলে সেলসকে জানতে হবে, সেলসকে জানতে হবে। দেন হচ্ছে যে আমাদের যে যারা আমরা সেলস প্রফেশনাল বলতে আমরা ওই যে শুরুতে একটা স্লাইড দেখে আসছিলাম, মনে আছে? যে ডিরেক্টর অফ সেলস, আর নিচে সবার নিচে ছিল ইন্টার্ন অফ সেলস। জি স্যার, অন্য কেউ? জি স্যার। ওকে, তাহলে ওইখানে প্রায় 10-12টা লেয়ার ছিল না? প্রত্যেকটা লেয়ারকে একটু চিন্তা করে দেখেন তো, প্রত্যেকটা লেয়ারেরই কিছু নিজস্ব কি কিছু রেসপন্সিবিলিটিস চলে আসতেছে না জবে? তো আমরা যারা এখানে আসছি সবাই তো অবশ্যই। ধরেন যে আপাতত চিন্তা করতেছি সেলস প্রফেশনাল হিসেবে, তাহলে সে বিইং এ সেলস প্রফেশনাল, আমাদের যে রেসপন্সিবিলিটিস গুলো আছে, এই কনসার্ন গুলোকে নিজেদের মধ্যে রেজ করা, এই কনসার্ন গুলোকে নিয়ে আলোচনা করা হবে এই কোর্সে। আমরা সেলস নিয়ে অনেকক্ষণ ডিসকাশন করে আসতেছিলাম, তাই না? বিভিন্ন পয়েন্ট থেকে। আমি এবার হচ্ছে যে আপনাদেরকে একটু ফ্লোর দিলাম, এবার বলেন হোয়াট ইজ সেলস। বইয়ের ভাষা না, অন্য কোনো শোনার ভাষা না, নিজের মনের ভাষাটা জাস্ট বলেন, যে কেউ। আচ্ছা একটু জুনিয়র লেভেল থেকে যদি কেউ একটু মানে কোঅপারেট করতেন, তাহলে বুঝতাম যে ওরা ওদের মনোযোগটা আসলে এখানে আছে। স্যার আমি বলবো স্যার। প্লিজ বলেন না। সেলস হচ্ছে আমাকে নিজেকে বিক্রি করা, অন্যের চাহিদা পূরণ করা।
নিজেকে বিক্রি করে দিবেন? আমার অন্যের ওকে, চাহিদা পূরণ অন্য করা কেউ? স্যার আমার দ্বারাও স্যার আমি বলবো স্যার, প্লিজ বলেন বলেন বলেন, শেয়ার বলেন করেন। বলেন কিঙ্কর বলেন। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য হুম, বাজারে বিক্রি করাকেই স্যার সেলস বলে। আচ্ছা, ব্যবসা আমি প্রতিষ্ঠানের ধরেন যে কোনো উৎপাদিত আমি পণ্য। ধরেন একটা মোবাইল ফোন এখন ইউজ করতেছি, হ্যাঁ, এটা তো আমি তো পার্সোনালি ইউজ করি, এখন এটাকে ধরেন আমার নিজস্ব একটা কারণে আমাকে এটা সেল, মানে আমাকে এটা হ্যান্ড ওভার করতে হবে কারণ আমার কিছু টাকা লাগবে, তাহলে এটা কি সেল হবে না? এটাও সেলস স্যার। অর্থের বিনিময়ে অর্থের পণ্য বিনিময়ে স্যার বিনিময়ে একটা। যেটাই বিক্রি করবে সেটাই পণ্যের স্যার আদান, সেল। অর্থের বিনিময়ে পণ্যের আদান প্রদানটাই মূলত সেলস আর কি, খুব Yes, সহজ yes, সরলীকরণ করি yes. আমরা আর কি। Good. স্যার মূলত আছে বেসিক্যালি বোঝায় যে ব্যবসায় প্রতিষ্ঠান বা যে কোনো উৎপাদিত পণ্য অর্থের মাধ্যমে লেনদেন করাকেই স্যার সেলস বলে আর কি। আচ্ছা, স্যার আমি কি একটু বলবো? প্লিজ। করা এবং গ্রাহকের সাথে পণ্য বা স্যার আমি সেবা মনে বিক্রি করি করা। আচ্ছা, সেল হচ্ছে একটা প্রোডাক্টও হতে পারে, কোনো সার্ভিসও হতে পারে, যেটা আমি বা আমরা সেল করতেছি যে মানে একজন বায়ারের যে কোনো একটা ডিসিশন নিবে যে সে পারচেস করবে, সেটাকেও একজন বিক্রেতা হিসেবে আমি ওটা ফ্যাসিলিটেট করে দিচ্ছি ওকে, যে মানে একটা বাইরের নিয়ম অনুযায়ী। সার্ভিস আমি সেল করার মাধ্যমে আর কি। বাইরের নিয়ম অনুযায়ী। স্যার আমি একটু এটা বলতে পারি? যদি বলি, সেলস আমি আসলে একটা প্রক্রিয়া স্যার। সংক্ষিপ্ত is a করে process, বলতে right? গেলে সেলস হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, যে সেটা পণ্য হতে পারে বা সেবা হতে পারে, যেটার বিনিময়ে অথবা পণ্য সেবার বিনিময়ে অথবা যে কোনো কিছু বিনিময়ের যে প্রক্রিয়াটা তাকে সেলস বলে স্যার। মানে এক কথায় যদি আমরা যদি বলি, আচ্ছা স্যার আমি একটু বলবো স্যার। প্লিজ বলেন না, সবাই বলেন, একজন একজন করে স্যার বললে আমি ভালো হবে। স্যার আমি কি বলবো? প্লিজ যে বলেন। কোনো পণ্য বা সেবা গ্রাহকের কাছে বিক্রি করার যে প্রসেস বা প্রক্রিয়া, যাই বলি বাংলায়, এই ধরনের এটাকেই স্যার, আমি কি সেলস বলবো? বলে মূলত স্যার, যদি শর্টকাটে। সেলস হলো ক্রেতা এবং বিক্রেতা উভয় সম্মতিতে যে পণ্য বা অর্থ লেনদেন হয় তাকে সেলস বলে। স্যার আমি একটু বলবো স্যার। জি জি জি, প্লিজ। সহজ ভাষায় যদি বলি, মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পণ্য বা সেবা হলো সেলস। ওকে, স্যার আমি একটু বলবো স্যার, জি জি জি, সবার বলতে হবে, সবাই বলেন প্লিজ। সেলস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পণ্য বা সেবা বিক্রেতা ক্রেতার কাছে বিনিময় মূল্য গ্রহণ করে প্রদান করে। এটি শুধু ব্যবসায়িক লেনদেন নয়, বরং একটি বিশ্বাস, যোগাযোগ এবং একটি সম্পর্ক তৈরির প্রক্রিয়া। রাইট, আর কেউ? আচ্ছা, দেখেন আপনারা যারা যেটা বলছেন আসলে সবগুলোই সেলস, সবগুলোই রাইট, সবগুলোই ঠিক, কিন্তু একটা জিনিস দেখেন, মানে আমরা একটু জেনারিক কথা বলি, হ্যাঁ, যে ধরে নিলাম যে আমি যেই মোবাইলটা, মানে আমি আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা আমাকে কি করতে হবে, এটা মানে সামহাও আমি একটা প্রবলেমে আছি, আমার হচ্ছে এই মোবাইলটাকে আমি এটা ছেড়ে আমার কিছু ফাইন্যান্স লাগবে, আমি এটার কারণে এটা এখন আমি দিতে চাচ্ছি, এখন কেউ যদি ইন্টেনশনালি না নেয় তাহলে কি এটা কি মানে আমার আমি কি টাকা পাবো, পাবো না তো? আচ্ছা, অবশ্যই না এখন স্যার। এই জিনিসটা কে নিবে? ধরেন আমি বলি কিঙ্কর সাহেব, আপনার কাছে অলরেডি একটা মোবাইল আছে, ঠিক আছে, কারণ আমি যাই যদি আপনাদের বলি ভাই আমার কাছে এই মোবাইলটা আছে, প্লিজ আমার মোবাইলটা নেন, আমাকে কিছু টাকা দেন, হ্যাঁ, তো আপনি অনেক সময় চিন্তা করবেন, আমি কিন্তু বলতেছি এটা জেনারিক ডিসকাশন, এটাকে ডালপালা যদি টানেন তাহলে এটাকে অনেক লেন্দি হয়ে যাবে। তো জেনারেল ডিসকাশনে কি হয়, তো যখন আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি তো আর আমার মোবাইলটা সচরাচর ডাইরেক্টলি কিনতে যাবেন না, কারণ অলরেডি তো আপনার কাছে একটা আছে। তাহলে আমি যদি ধরেন এখন বলি মুস্তাফিজ সাহেবের কাছে, মুস্তাফিজ সাহেবের একটা মোবাইল দরকার, কারণ সে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারে না। এখন তার কাছে যে যদি আমি যদি বলি আমি দেখতেছি যে আপনার কমিউনিকেশনের একটা প্রবলেম হচ্ছে, তো আমার কাছে একটা সেল আছে, এই সেলটাকে মানে ফোনটাকে আমি একটু আসলে হ্যান্ড ওভার করতে চাচ্ছি, আমার কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট লাগবে, তখন মুস্তাফিজ সাহেব যদি ধরেন উনি যদি আমার কাছ থেকে যদি মোবাইলটা যদি নেয়, নিলে উনি আমাকে হচ্ছে কিছু পেমেন্ট করলো। এই যে দেখেন মুস্তাফিজ সাহেব যখন আমার কাছ থেকে নিচ্ছে, বেসিক্যালি মুস্তাফিজ সাহেব কিন্তু উনার একটা ল্যাকিংস কে কাভার করার জন্য কিন্তু উনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নিল। মানে মুস্তাফিজ সাহেব হিমসেলফ উনি রিয়েলাইজ করছে উনার কোনো একটা জিনিসের ঘাটতি আছে, উনি এই ঘাটতিটাকে উনি রিকভারি করবে, এই রিকভারিটা করার জন্য উনি আরেকজন পার্সনের একটা প্রপোজাল সে একসেপ্ট করছে। তো আপনি যখন প্রপোজাল দিলেন তাকে যে আপনি মোবাইলটা নেন, মোবাইলটার এগেনস্টে, তখন ইন কনসিডারেশনে, হ্যাঁ, এখানে একটা কনসিডারেশন এক্সচেঞ্জ হয়েছে। এই কনসিডারেশনটা কি, মুস্তাফিজ সাহেব ওইটা নিয়ে একটা কনসিডারেশন দিচ্ছে, কনসিডারেশনটা বেশিরভাগ সময় সেলসের ক্ষেত্রে এটা মানিটারিতে হয়, টাকায় হয়। তাহলে মুস্তাফিজ সাহেব মোবাইলটা নিয়ে উনি আমার একটা টাকা দিল, এটা হচ্ছে একটা প্রবলেম সলভিং। এটাকে আমরা একটু অন্যভাবে দেখি, যে যিনি কিনছে ওনার কাছে মনে হয়েছে যে উনি একটা প্রবলেমে আছে, অথবা উনি যদি কোনো একটা জিনিস নেয়, যে জিনিসটা নিলে ওনার বর্তমান অবস্থা থেকে ওনার অবস্থার আরেকটু বেটার অপরচুনিটি ক্রিয়েট হবে, সেইটার কারণে উনি যখন অন্য আরেকজনের সাথে কোনো কনসিডারেশনের এক্সচেঞ্জ বলতেছি আমি কথাটা, এটাকে আমি ডিরেক্ট টাকা বলতে পারতেছি না, আমি বলতেছি কনসিডারেশনের এক্সচেঞ্জে সে যখন অন্য আরেকজনের সাথে কোনো ট্রানজাকশন করে, তখন এখানে একটা সেলসের কনসিডারেশন। আমি যদি এবার একটু আরেকটু ভাঙায়া বলি,
যে ধরেন মুস্তাফিজ সাহেবের কাছে একটা ল্যাপটপ আছে, আমার কাছে একটা মোবাইল আছে। এখন মুস্তাফিজ সাহেব বলতেছে যে ভাই আমার তো একটা মোবাইল দরকার, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে কথা বলতে হলে তো আমি তো ল্যাপটপ দিয়ে কথা বলতে পারবো না, আমার তো লাগবে ভাই মোবাইল। আমি আবার বললাম যে আমার একটা ট্রেনিং আছে, আমি তো মোবাইল দিয়ে আসলে ট্রেনিংটা নিতে পারতেছি না, আমার লাগবে ল্যাপটপ। তাহলে মুস্তাফিজ সাহেব যদি এখন আমার ল্যাপটপটা দিয়ে ও যদি বলে ঠিক আছে ভাই তুমি আমার মোবাইলটাও দাও, হ্যাঁ, আর আরো কিছু টাকা দাও, তোমার আমি ল্যাপটপটা দিয়ে দিই, এরকম ট্রানজেকশন হয় না? হয় স্যার, অনেক অ্যাভেলেবল হয়, অ্যাভেলেবল হয় স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। যদি এটা হয়ে থাকে তাহলে আমি যদি এতক্ষণ ধরে যে ডিসকাশন গুলো আমরা করলাম যে শুধু আমরা টাকার উপরে ফোকাস ছিলাম, তাহলে এই যে আমি যে একটা মোবাইলটা এক্সচেঞ্জ করলাম, এটাকে কি আপনারা সেল বলবেন না? অবশ্যই স্যার। অবশ্যই স্যার। তাহলে সেলস এর কনসিডারেশনটা এত ছোট করে দেখেন কেন? সেলস আসলে অনেক বিশাল একটা জিনিস। হ্যাঁ, সেলস এর সাথে অনেক ভাবে আসে। এই যে একটা সেল যখন আপনি করেন, বেসিক্যালি একটা সেল কখন জেনারেট হয়? একটা সেল হয় আগে একটা রিকোয়ারমেন্ট জেনারেট হয়, একটা রিকুইজিশন জেনারেট হয়। যেমন আপনারা যারা কর্পোরেটে আছেন, কর্পোরেটে যে অনেক সময় যখন আপনারা বলেন যে আমাদের এই প্রোডাক্টের এই ডিসকাউন্ট হবে, আমাদের কাছ থেকে মাল নিলে আমরা এত % ডিসকাউন্ট দিব, তো তখন কি হয়? একটা সময় ওরা রাজি হয়ে কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে। তো এখানে আপনি বলতে পারেন তাহলে এখানে ওই কর্পোরেটের প্রবলেম কি? ও যে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিল, তো কোনো প্রবলেম ছিল? ওর প্রবলেম ছিল না, বাট ওর কিন্তু একটা বেটার বেনিফিট, কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, রাইট? জি স্যার। মিস জান্নাত, আপনি তো কর্পোরেট দেখেন। আমার স্যার এই জন্য স্যার আমি তো ওটাই বলছিলাম যে ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই ফেসিলিটি হবে, যেখানে একটা রাইট, প্রোডাক্ট অথবা সার্ভিস দেওয়ার মাধ্যমে, ওটাই বলেছিলাম স্যার। রাইট। তাহলে দুইজন। এই যে দেখেন, এই যে কনসার্নটা কি হচ্ছে, যে সবসময় যে ফাইন্যান্সিয়াল কনসিডারেশনে আসবে ব্যাপারটা তা না। অনেক সময় দেখা গেছে কি হতে পারে, এটা নন ফাইন্যান্সিয়াল কনসিডারেশনও আসতে পারে। আমি সামনে এগুলো আরো ডিটেল আলোচনা করবো। আচ্ছা, এখন দেখেন কোন একটা অর্গানাইজেশন যখন বেসিক্যালি সেল করে, সাস্টেনেবল সেলস এই ওয়ার্ডটা আমি লাস্ট সেমিনারে মেইন করছিলাম, কারণ মনে আছে? ইভেন আপনারা অনেকে খুব ভালোভাবে রেসপন্স করছিলেন সাস্টেনেবল সেলসটা সম্পর্কে। জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, সাস্টেনেবল যদি একটা সেল করেন, দেখেন আজকে আমরা ধরেন যে যে কেউ আপনারা যে যে ইন্ডাস্ট্রিতে আছেন, ধরেন আপনাদের ইন্ডাস্ট্রি কোনো একটা হতে পারে, ধরেন একটা জুস। আপনি আজকে কোনোভাবে ধরেন একটা জুস বানালেন, তো আপনি বললেন কি এটা ধরেন কোনো একটা আপনাদের ধরেন আপনি এটা হোলসেলার কোনো একটা পার্টিকে আপনি বললেন যে এটা আমাদের নতুন প্রোডাক্ট, এটা নেন। কিন্তু আপনি নিজেও জানেন এই প্রোডাক্টটা খাওয়ার পরে এটাতে আসলে রিপারচেস অর্ডার হওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ এটা টেস্ট অতটা ভালো না। আপনি জেনে শুনে এই সেলটা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে কারণে করছেন, কিন্তু ওই দোকানদার যেটা কিনলো, তো কিনে সে তো আর আপনার হয়তো রিপিট অর্ডার দিবে না, কারণ কি প্রোডাক্টের কোয়ালিটিটার কারণে। তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সাস্টেনেবল সেলস এটাকে বলবেন? অবশ্যই না স্যার। অন্য কেউ? যেটা দিয়ে আমি তো অনেকে আমার টিকে থাকা রেগুলার ধারাবাহিকতার সূত্র আহ, সফল না হচ্ছে, সেটাকে সাস্টেনেবল সেলস বলবো কেন স্যার? সাস্টেনেবল সেলস আমরা তখনই বলবো, তখন হচ্ছে যে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আমরা দেখবো যে অপোজিট যে পার্সন আছে তার হচ্ছে যে তার কোনো ফাইন্যান্সিয়াল কনসিডারেশন, তার কোনো বেনিফিট, এই জিনিসগুলো তার হচ্ছে। আর আমার হচ্ছে কি, আমি তার কাছ থেকে একটা কনসিডারেশন পাচ্ছি, এটা ইন টার্মস অফ কোনো গুডস হতে পারে, কোনো অ্যাসেট হতে পারে, আবার ক্যাশ টাকাও হতে পারে, অথবা অন্য কোনো লেনদেন হতে পারে। আচ্ছা, এটা হলো একটা part। স্যার। এখন সেকেন্ড টাইমটা কি হচ্ছে? সেকেন্ড টাইম হচ্ছে দেখেন, যদি এই প্রোডাক্টটা যদি ওই পার্টিকে যদি একটা লং টার্ম ফোরকাস্টিং না করে, একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপের মতো থেকে যদি আপনি তাকে প্রোডাক্টটা না দেন, তাহলে ওই সেলটা কখনো সাস্টেনেবল সেলস হবে না। তাহলে আমরা যে যে ইন্ডাস্ট্রিতেই থাকি, আমরা যদি বলি সেলস কি, তাহলে সেলস বলতে হলে বলতে হবে একটা সাস্টেনেবল সেলস। সেটা করতে হলে দুই পক্ষের মধ্যে অবশ্যই কোনো একটা কনসিডারেশন এক্সচেঞ্জের মাধ্যমে দুই পক্ষের বেনিফিট হইতে হবে, প্লাস তাদের মধ্যে একটা লং টার্ম রিলেশনশিপ গ্রো করার একটা সম্ভাবনা থাকতে হবে। সমঝোতা স্বাক্ষর, জি। যদি লং টার্ম রিলেশনশিপের যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে ওই সেলটাকে আপনি সাময়িকভাবে সেল বলতে পারেন, বাট দ্যাট শুড নট বি সাস্টেনেবল সেল। সাস্টেনেবল সেলস। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। তাহলে আমরা যে যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাহলে আমরা কি শুধু সেলস নিয়ে চিন্তা করবো, না সাস্টেনেবল সেলস নিয়ে চিন্তা করবো? অবশ্যই সাস্টেনেবল নিয়ে সেলস। চিন্তা করতে হবে স্যার, সাস্টেনেবল তাহলে সেলস। একজন এন্টারপ্রেনারের পক্ষ থেকে এবার আমরা একটু চিন্তা করি। ধরেন আজকে আপনি একটা অনেক টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি দিচ্ছেন, তাহলে আপনি কি শুধু সেলস নিয়ে চিন্তা করবেন, না সাস্টেনেবল সেলস নিয়ে চিন্তা করবেন? অবশ্যই সাস্টেনেবল স্যার। রাইট।